আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন শুরু করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় থেকে। অধ্যায়টি অনেক বড়, তাই আমরা প্রয়োজনে অধ্যায়টি কিছু অংশে ভাগ করে পাঠ ভিত্তিকভাবে আলাদা আলাদা করে পর্ব আকারে তোমাদেরকে ভিডিও পাবলিশ করব তোমাদের জন্য, যাতে তোমরা সহজে পড়তে পারো। প্রথমে রয়েছে বাংলাদেশের মুক্তি সংগ্রাম। এটি প্রয়োজনে আমরা পাঠ ভিত্তিক পড়ব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 1947 সালে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1947-এ। এর মধ্যে পাকিস্তান ছিল পশ্চিম ও পূর্ব দুই ভাগে বিভক্ত, যা একে অপর থেকে বহু দূরে অবস্থিত ছিল। পূর্ব পাকিস্তান ছিল মূলত বাঙালি মুসলমান ও হিন্দুদের আবাস। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে বাঙালিরা শোষণ, অত্যাচার ও বৈষম্যের শিকার হয়। এর বিরুদ্ধে তারা ধারাবাহিকভাবে সংগ্রাম ও আন্দোলন শুরু করে। এরপর 52-এর ভাষা আন্দোলন, পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন, সামরিক শাসন বিরোধী আন্দোলন, শিক্ষা আন্দোলন অন্যতম। এছাড়া 1966 সালে 6 দফা আন্দোলন, এটি বেশি গুরুত্বপূর্ণ। কত সালে হয় এগুলো এমসিকিউ আকারে আসবে, তাই আমি তোমাদেরকে বক্স করে দিচ্ছি। ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র, সাংস্কৃতিক অধিকার আন্দোলন, 11 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান ও 1970 সালের নির্বাচন বাঙালি জাতি জাগরণের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছে। এইসব আন্দোলন ও ঘটনার মধ্যে দিয়েই পাকিস্তান বিরোধী চেতনা বেগবান হয়েছে। স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষায় উদ্যত হয়েছে মানুষ। ফলে 1971 সালে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয়। এই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যে বাংলাদেশের স্বাধীনতা লাভ করে। এই অধ্যায়ে পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত আন্দোলন ও সংগ্রামের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনা করা হলো। দেখো, আমরা ঘটনা প্রবাহগুলো জানতে পারবো এই সব বিষয়গুলো। পার্ট প্রথমটি দেখি, রাষ্ট্রভাষা আন্দোলন। 1947 সালে পাকিস্তানিদের স্বাধীনতা লাভের পর রাষ্ট্রের নীতি আদর্শ নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। এই অবস্থাকে বলা যায় সংহিতির বা একাত্মতার সংকট। হিন্দু ও মুসলমান দুই পৃথক জাতি, এই দাবি ছিল স্বাধীনতা প্রতিষ্ঠার পক্ষে প্রধান যুক্তি। এই দাবি ছিল পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে প্রধান যুক্তি। দ্বিজাতি তত্ত্বের প্রধান প্রবক্তা মোহাম্মদ আলী জিন্না নিজেই পাকিস্তানের স্বাধীনতার কয়েকদিন, দেখো দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক তাহলে কে? মোহাম্মদ আলী জিন্না, নামটি মনে রাখবে। পরেই গণপরিষদে বলেন, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কিংবা পাঞ্জাবি, বাঙালি, সিদ্ধি, পাখতুন পরিচয় ভুলে সকলেই এখন এক পাকিস্তানি হতে হবে। কিন্তু সেই পাকিস্তানের ঐক্যসূত্র তৈরি করতে গিয়ে পাকিস্তানের নেতা ইসলাম ও উর্দু ভাষার উপর জোর দেন আর অন্যান্য ধর্ম ও ভাষা সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নেন। এমনকি বাংলা ভাষার সমৃদ্ধ সাহিত্য, রবীন্দ্রনাথ, মাইকেল, বঙ্কিমের মতো গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের প্রতি তৎকালীন পাকিস্তান সরকার বৈরী অবস্থা গ্রহণ করেন। বহু ভাষাবিদ পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এদেশের অগ্রণী বুদ্ধিজীবী ও সাহিত্যিকরা বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসেন। এই সময় ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ একটি ভাষণে বলেছিলেন, আমরা হিন্দু বা মুসলিম, যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। এটি কোনো আদর্শের কথা নয়, এটি একটি বাস্তব কথা। প্রকৃতি নিজের হতে আমাদের চেহারা ও ভাষার বাঙালিত্বের এমন ছাপ দিয়েছে যে তা মালা তিলকে টিকিতে কিংবা টুপি লুঙ্গি দাড়িতে ঢাকবার জোটই নেই। পাকিস্তান স্বাধীন হওয়ার পর রাষ্ট্রভাষা কি হবে? এই প্রশ্ন দেখা দিলে পূর্ব পাকিস্তানের সচেতন ও শিক্ষিত জনগণ তাদের মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা প্রতিষ্ঠিত করার দাবি করে। কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্রে লিপ্ত হন। 1948 সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ছাত্রছাত্রীদের সমাবেশে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেন, পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। উপস্থিত ছাত্রছাত্রীরা না না ধ্বনিতে এর প্রতিবাদ জানায়। দেশের শিক্ষাবিদ, সাহিত্যিক ও বুদ্ধিজীবী এবং অধিকাংশ রাজনীতিক নেতৃত্ববৃন্দ বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে অবস্থান নেন। পাকিস্তান গণপরিষদে বাঙালি সদস্য 71-এর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উপস্থাপন করেন। কিন্তু প্রধানমন্ত্রী
লিয়াকত আলী খান এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। মুসলিম লীগের অনেক বাঙালি সদস্য এই বিরোধিতায় যোগ দিয়েছিলেন। অথচ বাংলা পাকিস্তানিদের রাষ্ট্রভাষা হওয়া ছিল যুক্তিযুক্ত। পাকিস্তানের তৎকালীন মোট জনসংখ্যা ছিল 6,90,00,000, এর মধ্যে 4,40,00,000 বাঙালি। বাকি 2.5 কোটি মানুষের মাতৃভাষাও উর্দু ছিল না। দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর ভাষাকে সংখ্যাগুরু বাঙালির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তানি শাসক গোষ্ঠী। বাঙালিরা কেবল বাংলা ভাষাকেই পাকিস্তানি একমাত্র রাষ্ট্রভাষা করার দাবি করেননি, তারা উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার স্বীকৃতি চেয়েছিলেন। মাতৃভাষার অধিকারের জন্য এদেশে একাধিক উদ্যোগের কথা জানা যায়। এর মধ্যে রাজনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমন্বয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। ভাষা আন্দোলনের তরুণদের মধ্যে সক্রিয় ছিল কাজী গোলাম মাহবুব, শওকত আলী, গাজীউল হক, মোহাম্মদ তোহা, শেখ মুজিবুর রহমান, আলী আহাদ, আব্দুল মতিন প্রমুখ। 1948 সালে 11ই মার্চ ভাষব দাবিতে সমগ্র দেশে ধর্মঘট ডাকা হলে শেখ মুজিবুর রহমান, আলী মাহমুদ, কাজী গোলাম মাহবুব সহ অধিকাংশ নেতা গ্রেফতার হন। পুলিশের দমন পীড়নে বহু ছাত্রছাত্রী আহত হয়। এতেও ভাষার জন্য আন্দোলন কিন্তু বন্ধ হয়নি। এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ধর্মঘট পালন করে। আন্দোলনের পথ ধরে 1952 সালে ঢাকায় প্রাদেশিক পরিষদের অধিবেশনে বসলে ছাত্ররা গণপরিষদ ঘেরাও করে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেয়। দিনটি ছিল 21শে ফেব্রুয়ারি। পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নজরুল আমিনের নেতৃত্বে মুসলিম লীগ সরকার ছাত্রদের বাধা দেওয়ার সিদ্ধান্ত নেয়। সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 144 ধারা জারি করেন, অর্থাৎ 4 জনের বেশি একজোট হয়ে রাস্তায় মিছিল করতে পারবে না। কিন্তু সংগ্রামী ছাত্ররা তা মানেননি। তারা মাতৃভাষা মর্যাদা ও অধিকার রক্ষায় আপোষহীন সাহসী ভূমিকা নিয়ে প্রস্তুত হন। 20শে ফেব্রুয়ারি রাতে সভা করে ছাত্ররা 144 ধারা ভেঙে মিছিল বের করার সিদ্ধান্ত নেয়। সেদিন আন্দোলনকারীদের ঠেকাতে পুলিশ অস্ত্র হাতে প্রথমে তারা লাঠিচার্জ করল ও কাদালে গ্যাস ছুড়ল, তাতেও দমাতে পারল না বিক্ষোভকারীদের। মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন আব্দুল মতিন ও গাজীউল হক। এবার গুলি চালালো পুলিশ। গুলিতে শহীদ হলেন রফিক উদ্দিন, আব্দুল জব্বার এবং আব্দুল বরকত। আহতের সংখ্যা ছিল অনেক। তাদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এদের মধ্যে আব্দুল সালাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 22শে ফেব্রুয়ারি ছাত্র জনতার মিছিলে শফিউর রহমান সহ 9 বছরের কিশোর অলিউল্লাহ পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন। এছাড়া নাম না জানা আরও অনেক 21শে 22শে ফেব্রুয়ারি নিহত হয়েছিল। তারা সবাই ভাষা শহীদ। যেখানে পুলিশের গুলিতে তারা শহীদ হয়েছিল সেই স্থানে 23শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা তৈরি করে একটি শহীদ মিনার। 1963 সালে এই অস্থায়ী মিনারটির স্থলে বড় করে শহীদ মিনার তৈরি করা হয়। এটি ঢাকা মেডিকেল কলেজের সামনে গড়া কেন্দ্রীয় শহীদ মিনার। ভাষা আন্দোলনের তাৎপর্য। বাঙালির বুকে রক্ত দিয়ে মাতৃভাষার সম্মান রক্ষা করতে পেরেছিল শেষ পর্যন্ত পূর্ব বাংলার আইনসভা বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করে। 1965 সালে পাকিস্তানের প্রথম সংবিধানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষাকে স্বীকৃতি দানের মাধ্যমে ভাষা আন্দোলনের সমাপ্তি ঘটে। অবশেষে বাঙালি জাতির বিজয় অর্জিত হয়। বাংলা এবং উর্দু দুই ভাষাই পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে। সরকারের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে মাতৃভাষার স্বীকৃতি ন্যায্য দাবি আদায়ে সফল হয়ে বাঙালির মনে জাতীয় চেতনা জোরদার হয়। বাংলা ভাষা, বাংলা সাহিত্য এবং বাঙালি হাজার বছরের সংস্কৃতি নিয়ে গর্ব করার সাথে সাথে আত্মবিশ্বাস ফিরে পায় বাঙালিরা। ভাষার জন্য বাঙালির এই মহান আন্দোলনকে শ্রদ্ধা জানায় বিশ্ববাসী। 1999 সালে আমাদের ভাষা আন্দোলনে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। তাই এখন প্রতি বছর 21শে ফেব্রুয়ারি দিনটিকে পৃথিবীর সকল জাতি নিজ নিজ মাতৃভাষাকে বিশেষ সম্মান জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। সেই সাথে স্মরণ করে ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের কথা।